প্লিজ আয়ান্দা, আরভিনকে বাঁচাও। কিছুক্ষণের মধ্যে অপারেশন না হলে আরভিন নাকি বাঁচবে না। প্লিজ আরভিনকে বাঁচাও আয়ান্দা, ও ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায়, প্লিজ। আয়ন মুচকি হেসে চেয়ারে হেলান দিয়ে বসে কলমটা হাতে দু আঙুল দিয়ে ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, কত লাগবে? দিদি, 3 লাখ টাকা। ওকে, চলো আমার সাথে। আয়ন গাড়িতে গিয়ে বসলো। পিছে পিছে প্রিয় গাড়িতে উঠলো। প্রিয় জানতো আয়ন কখনো ওকে খালি হাতে ফেরত দেবে না। তাই তো আজ এত বড় বিপদে প্রিয় শুধু একটা নামই মনে পড়েছে, তা হলো আয়নদা। গাড়ি থামলো একটা 5 তারকা বিশিষ্ট হোটেলে। প্রিয় চারদিকে তাকিয়ে হোটেলটা দেখে আয়নকে প্রশ্ন করলো, আমরা এখানে কেন এসছি আয়ান্দা? আয়ন এবার প্রিয়র দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রিয়কে পুরো স্ক্যানিং করে নিল চোখ দিয়ে। প্রচন্ড গরমে প্রিয় ঘেমে কামিজটাও ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। কোমরের নিচ পর্যন্ত ছাড়া চুল, কাজল কালো চোখ আর গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো বারংবার আকর্ষণ করতো আয়নকে প্রিয়কে একটু কাছে পাওয়ার জন্য। তাই তো এত আয়োজন। প্রিয়কে আজ বাধ্য করলো স্বেচ্ছায় আয়নের খাঁচায় আসার জন্য। আমরা এখানে কেন আয়ান্দা? আমাদের তো হসপিটালে যাওয়ার কথা ছিল। ওয়েট, রিয়েলি? আমি হসপিটালে যেয়ে কি করবো? তাহলে এখানে কেন? দেখ প্রিয়, এখন ছোট না তুই, বেশ বড় হয়ে গেছিস। নিশ্চয়ই সব ভেঙে ভেঙে বোঝাতে হবে না। একটা ছেলে একটা মেয়ে হোটেলে কেন আসে আর কি করে নিশ্চয়ই জানা আছে। আর আমি কি তোকে এতগুলো টাকা এমনি এমনি দিয়ে দেবো নাকি? কি লাভ আমার? আমাকে আগে খুশি কর, তারপর যত টাকা লাগে আমি দিয়ে দেবো। ডোন্ট ওয়ারি। প্রিয়র মাথায় যেন আসমান ভেঙে পড়লো আয়নের মুখে এসব শুনে। ছি আয়ান্দা, আমার ভাবতেই লজ্জা হচ্ছে তুমি আমার সেই আয়ান্দা। তুমি এত জঘন্য কথা কিভাবে বলতে পারলে আমাকে? আয়ন এবার রেগে প্রিয়র গালটা চেপে ধরে। আমি এখানে আমার গুণগান শুনতে আসিনি। রাজি থাকলে বল, নাহলে গেট লস্ট। এই আয়নের জন্য মেয়ের অভাব হবে না। প্রিয় আয়নের কথায় রেগে ঘৃণায় চলে যেতে নিলে হঠাৎ ফোনটা বেজে ওঠে। অপর পাশ থেকে একজন মহিলা কাঁদছে। প্রিয় মা, কই তুই? তাড়াতাড়ি আস। অপারেশন না হলে নাকি আরবিনকে বাঁচানো যাবে না। প্লিজ মা, কিছু একটা কর। প্রিয়র হাত পা কাঁপছে, কাবা কাবা গলাই বলল, তুমি চিন্তা করো না খালা, আমি তাড়াতাড়ি আসছি। একমাত্র ভাই প্রিয়র। কিছুদিন ধরে শরীর অনেক অসুস্থ ছিল। টাকার অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছিল না। আজ সকালে হঠাৎই আরভিন জ্ঞান হারিয়ে সিঁড়ি থেকে পড়ে মাথায় ইনজুরি হয়। পাশের বাড়ির এক খালাকে সাথে নিয়ে হাসপাতালে নিয়ে আসে আরভিনকে তাড়াতাড়ি। ডাক্তার সব দেখার পর বলে আজই অপারেশন করতে হবে, তা না হলে রোগীকে বাঁচানো যাবে না। কাউন্টারে 3 লক্ষ টাকা জমা দিতে বলে ডাক্তার চলে যায়। প্রিয় পাগলের মতো অনেক জায়গায় যায়, কিন্তু কেউ সাহায্য করতে রাজি হয় না। তাই বাধ্য হয়ে অনেক আশা নিয়ে আয়নের কাছে আসে, কিন্তু আয়নের ডাকে প্রিয়র ধ্যান ভাগে। কি হলো? তুই এখনো বসে আছিস কেন? আমার সময় নষ্ট হচ্ছে। গেট লস্ট। প্রিয় ফোনটা ব্যাগে রেখে কিছুক্ষণ নীরব থেকে মাথা নিচু করেই বলল, মিস্টার মাহবুব, আমি রাজি, বলুন কি করতে হবে। আয়ন কিছুটা অবাক হলো, কারণ প্রিয় ওকে আপনি বলে সম্বোধন করছে, তার উপর মাহবুব বলে। সাধারণত প্রিয় সবসময় ওকে আয়ন দায়ী বলে, কারণ আয়ন এক হিসেবে ওদের বংশের বড় ছেলে। ওর ভাই আর কাজিন সবই ওর থেকে 1-2 বছর হলেও ছোট। ছোটদের মধ্যে কেউ কেউ আয়নটাকে দাদা বলে ডাকে। বড় ভাইকে অনেকেই দাদা বলে, বিশেষ করে কলকাতার বাঙালিরা। আর আয়নের পূর্বপুরুষরা নাকি আগে ইন্ডিয়াতেই ছিল, তাই ওখানকার কিছু কালচার ওরা বংশগত পেয়েছে। প্রিয় যেহেতু সম্পর্কে আয়নের কাজিন হয়, তাইও আয়নকে আয়ন দায়ী বলে ডাকত। আয়ন ইশারা করলো নিজের সাথে আসতে। প্রিয় গাড়ি থেকে নেমে আয়নের পিছিয়ে পিছিয়ে চলে গেল। হোটেলের রুমে দরজা খুলে প্রিয়কে ভেতরে ঢুকতে বললো আগে। আয়নও ভেতরে ঢুকে কোটটা খুলে বাসার সোফায় রাখলো। হাত দিয়ে নিচে টাইটা খুলতে খুলতে বলল, তুই ফ্রেশ হয়ে আসতে পারিস। প্রিয় কোনো জবাব দিল না। কাস্টমারকে কিভাবে খুশি করাতে হয় তা কি জানিস, নাকি এটাও শিখিয়ে দিতে হবে? প্রিয় ভালো করে বুঝে গেছে আয়নকে অপমান করার একটা বাহানাও ছাড়বে না, তাই নিজে নিজের শরীর থেকে ওড়নাটা খুলে ফেলল। কামিজের ফিতাটা খুলে চেইনটাও খুলে দিল। আয়ন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, প্যান্টের পকেটে হাত রেখে। এরপর প্রিয় আয়নের সামনে এসে ওর শার্টের বোতামগুলো খুলতে লাগলো। প্রিয় চোখে জল দেখে আয়ন চড় শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, এক ফুটা জলও যাতে আর না পড়ে তোর পরিণাম ভালো হবে না কিন্তু। আর আমি তোকে জোর করছি না, তোর ইচ্ছাই তুই এখানে। তাহলে তো ঢং করছিস কেন? এর আগেও তো তোর অনেকের সাথে সম্পর্ক ছিল, হয়তো কাস্টমার ছিল না, তাতে কি? প্রিয় এক হাত দিয়ে জলটা মুছে আমি সরি। প্রিয়কে আর কোনো কথা বলতে না দিয়ে ওর ঠোঁট দুটো দখল করে নিল আয়ন। ডুব দিল প্রিয়র মাঝে। ব্যথায় প্রিয় মাঝে মাঝে কোঁকড়িয়ে উঠলেও সেদিকে আয়নের বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। ও তো নিজের কাজ নিয়েই ব্যস্ত।
2 বছর পর প্রিয়কে আয়ন এত কাছে পেয়েছে। এই 2 বছরে প্রিয়র জন্য আয়ন হাজার বার মরেছে। আজ সব রাগ, অভিমান, জিদ সব প্রিয়র মাঝেই শেষ করবে। নিজের এতদিনের চাওয়াটা আজ পূরণ করবে। প্রিয়কে এভাবে পেতে হবে তা আয়ন কখনো স্বপ্নেও ভাবেনি। প্রিয়র প্রতি বরাবরই দুর্বল ছিল আয়ন, তাই তো প্রিয়কে নিজের করে নিতে চেয়েছে। তবে এভাবে না, প্রিয়কে নিজের বউ হিসেবে। কিন্তু ভাগ্যের লীলা, যে মেয়েকে আয়ন এত ভালোবেসেছে সেই মেয়ে অবশেষে আয়নকে ধোঁকা দিল। প্রিয়র ধোঁকা আয়নকে আগের থেকে বেশি জেদি ও হিংস্র করে তুলেছে। এখন আয়নকে কন্ট্রোল করা কারো পক্ষেই সম্ভব হয় না। প্রায় 2 ঘন্টা ধরে চলে আয়নের এই ভালোবাসা নামক প্রতিশোধের অত্যাচার। ক্লান্ত আয়ন উঠে পড়ে প্রিয়কে ছেড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে ধোয়ার কুণ্ডলি ছাড়ে বাতাসে। প্রিয় উঠতে গিয়ে বুঝতে পারে আয়ন নিজের সব রাগ ছেড়েছে আজ ওর শরীরে। প্রচন্ড ব্যথা থাকা সত্ত্বেও প্রিয় উঠে নিজের কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে প্রিয় আয়নের সামনে দাঁড়ালো টাকার জন্য। আয়ন আর চোখে একবার প্রিয়কে দেখে বলল, তুই চাইলে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারিস, আমি রবিনকে দিয়ে টাকা পাঠিয়ে দিচ্ছি হসপিটালে। প্রিয়র কড়া জবাব। তার প্রয়োজন নেই মিস্টার মাহবুব, আমার কাজ শেষ, আমাকে এখন যেতে হবে। আয়ন কথা না বাড়িয়ে 3টা বান্ডিল বের করে দিল প্রিয়র সামনে। যাও আসার সময় নিয়ে এসেছে সাথে করে। প্রিয় টাকাগুলো ব্যাগে ভরে যাওয়ার সময় বলে গেল, আশা করি আমি আমার প্রথম কাস্টমারকে খুশি করতে পেরেছি। কথা বলে প্রিয় চলে গেল। একবার পিছিয়ে তাকালে হয়তো দেখতে পেত ওই চোখ দুটো আজও বলে বারবার, এখনো ভালোবাসি। কিন্তু প্রিয়র এই ধরনের কথায় আয়নের রাগ আরো বেড়ে গেল। প্রিয়কে এবার আরো কঠোর শাস্তি পেতে হবে, তবে আমার স্টাইলে। পকেট থেকে ফোনটা বের করে রবিনকে কল করলো আয়ন। হ্যালো রবিন, জি স্যার। তোমার প্রিয় ম্যাডামের সব আপডেট আমার চাই। জানি তো প্রিয়র পালানোর অভ্যেস আছে, তাই কেয়ারফুল, এবার যাতে কোথাও যেতে না পারে। ওকে স্যার। আরভিনের অপারেশন ভালো মতো হয়ে গিয়েছে। ডাক্তার আরো বেশ কিছুদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছে। প্রিয় আরভিনকে দেখে ডাক্তারের সাথে কথা বলে নিজের বাসায় চলে আসলো। খুব ক্লান্ত শরীর, মাথাটাও ছিমছিম করছে। শাওয়ারে নিচে বসে প্রিয় চোখ দুটো বন্ধ করে অতীতের মাঝে ডুব দিল। প্রিয়সী জান্নাত ওরফে প্রিয়, পিতা আশিস রহমানের মেয়ে। প্রিয়র বয়স যখন 10 বছর, মা জাহানারা বেগম পরকাল গমন করেন আর রেখে যান পিচ্ছি 1 বছরের ভাই আরভিনকে। মা মারা যাওয়ার পরপরই প্রিয়কে ভাইয়ের জন্য মা হতে হয় ওই অতটুকু বয়সেই। আর সেদিনই প্রথম প্রিয়র সাথে আয়নের দেখা হয়। ছোট্ট একটি পিচ্ছি মেয়ে কেঁদে নাক মুখ লাল করে ফেলেছে, অথচ করে তার পিচ্ছি ভাইকে পরম যত্নে সামলাচ্ছে। মুহূর্তের মধ্যেই আয়নের প্রিয়র প্রতি একটা মায়া কাজ করলো। এতটুকু একটা মেয়ে যে নিজেই এখনো বাচ্চা, সে নাকি আবার এই বাচ্চা ভাইকে সামলাবে। সেদিন এত মানুষের মাঝে প্রিয়র দিকে স্নেহের প্রথম হাত বাড়িয়ে দিয়েছিল আয়ন। সেদিন প্রিয় প্রথম আয়নকে দেখে, কারণ প্রিয়র বাবার সাথে আয়নের পরিবারের কারো কোনো যোগাযোগ ছিল না। আয়নের মাই রাখেনি। একই শহরে থেকেও আয়ন জানতোই না এই শহরে ওর মামা আর তার পরিবার থাকে। তবে জাহানারা বেগমের মৃত্যুর খবর পেয়ে এবার প্রিয়র ফুবু আসমা বেগম না চাওয়া সত্ত্বেও আসতে হলো, সব আত্মীয় স্বজনের চাপে পড়ে। সেদিন থেকেই আয়ন হয়েছে ছোট্ট প্রিয়র ছায়া। মায়া নাকি ভালোবাসা তা জানা নেই, তবে প্রিয়র ছোট বড় সব আবদার বিনা সংকোচে পূরণ করতে লাগলো আয়ন। ছায়ার মতো পাশে থেকে ছোট্ট প্রিয়কে সব সময় আগলে রাখত। আয়নের সাপোর্ট পেয়ে প্রিয় নিজেকে আর আরভিনকে সামলানো শিখে গিয়েছিল। আয়নের সহযোগিতা তখন প্রিয়র খুব প্রয়োজন ছিল, কারণ মা মারা যাওয়ার পর প্রিয়র বাবা কেমন উদাসীন হয়ে গিয়েছিল। আর কাছের আত্মীয় স্বজন কেউ আর প্রিয়দের কোনো খোঁজ খবর নেয়নি। আর প্রিয় বাবা মানসিকভাবে অসুস্থ থাকায় প্রিয় আর প্রিয়র ভাইয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত সে মন দিয়ে নিতে পারত না। তাই সেই দায়িত্ব আয়ন নিজের কাঁধে নিয়ে নেয়। এরপর থেকেই প্রিয় জীবনের সব ডিসিশনে আয়ন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে। সময়ের সাথে আরভিনকে মায়ের আদর যত্নে বড় করতে লাগলো প্রিয়। খুব ছোট বয়সে ওকে সংসারের দায়িত্ব নিতে হয়, আর ছোট্ট প্রিয় তার দায়িত্বগুলো খুব সুন্দরভাবে পালনও করছিল। এসবের মাঝেও প্রিয় খুশি ছিল, আর তার কারণ হলো পাশে ছায়ের মতো থাকা আয়ন, প্রিয়র আয়নদা, যে সব সময় প্রিয়কে ভরসা দিয়ে বলতো, আমি তো আছি রে পারতি, তাহলে এত টেনশন কিসের? হ্যাঁ, আয়ন সম্পর্কে প্রিয়র ফুপু আসমা বেগমের বড় ছেলে। সেই সূত্রে আয়নের যখন তখন প্রিয়র বাড়িতে আসা যাওয়ার কোনো সমস্যা ছিল না। মামার সাথেও আস্তে আস্তে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আয়নের। আয়নদের বাড়ির সবাইও প্রিয়কে অনেক আদর করলেও কেন জানি আসমা বেগম তেমন একটা পছন্দ করতো না প্রিয়কে। আয়নের প্রিয়র প্রতি এত টান তার একদমই পছন্দ হতো না। তবে আয়ন আর আয়নের বাবা ইরফাত মাহমুদের জন্য কিছু বলতেও পারতো না। বয়সে আয়ন ছিল প্রিয় থেকে 8 বছরের বড়, তবুও প্রিয় আয়নকে তুমি বলেই ডাকতো। প্রিয়র মুখে তুমি শুনতে আয়নেরও অনেক ভালো লাগতো। প্রিয় দেখতে খুব সুন্দর ছিল, বলিউডের কোন নায়িকার মতো। লম্বা ঘন গালা চুল, টানা টানা চোখ, ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ির মতো। শরীরের গঠনও ছিল একদম পারফেক্ট।
তাই তো ছোট থাকতে প্রিয়র আগে পিছে অনেক ছেলেরাই ঘুরতো, কিন্তু কেউ প্রিয়র সামনে এসে কিছুই বলতে পারতো না। তার একমাত্র কারণ ছিল আয়ন। সময়ের সাথে প্রিয় বড় হতে লাগলো, সাথে সাথে আরো সুন্দর হয়ে উঠলো। আর দিন দিন প্রিয়র প্রতি আয়ন অনেকটা পজিটিভ হয়ে যাচ্ছিল। প্রিয়র দিকে কেউ তাকানো যেন পছন্দ হতো না আয়নের। আয়নের এমন আচরণে প্রিয় অনেকটা বিরক্ত হতে লাগলো, তবে আয়নের ভয়ে কিছুই বলতে পারতো না। ছোট থাকতেই আয়ন একটু বেশি রাগী স্বভাবের ছিল। ওর পছন্দের জিনিসটি কারোর সাথে শেয়ার করা একদম পছন্দ না ওর। আর প্রিয়কে তো একদমই না। প্রিয় আয়নের এমন আচরণ কখনোই বুঝে উঠতে পারতো না। দিন দিন আয়নের রাগটাকে প্রিয় নিজেই ভয় পেতে লাগলো। আয়নের যখনই খুব রাগ উঠতো, তখনই ও চলে আসতো প্রিয়দের বাসায়। আর প্রিয়র কাজ তখন যেমনই হোক আয়নকে শান্ত করার। একমাত্র প্রিয়র সঙ্গেই পারত আয়নকে শান্ত করতে। হঠাৎ ফোনের শব্দে প্রিয় অতীত থেকে ফিরে আসে। আজকের আয়নের দেওয়া কষ্টটা মনে করে প্রিয় টুকরে কেঁদে ওঠে আবার। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। কি করেছে আজও? কেন এতটা অসহায় হলো? আজ মেয়ে বলে সমাজের নিকৃষ্ট মানুষগুলো নোংরা চোখে দেখার সাহস করে। এসব নোংরা মানুষগুলো থেকে একসময় তুমিই তো রক্ষা করে এসেছিলে, তাহলে কেন আজ রক্ষক থেকে ভক্ষক হয়ে গেলে অয়ন্দা? কেন? আমি কখনো তোমাকে ক্ষমা করব না। ঘৃণা করি তোমাকে, ঘৃণা। শুনছো অয়ন্দা? ঘৃণা। ঝর্ণা নিচে বসে প্রিয় মুখে হাত দিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে প্রিয়, তবে শরীরের যন্ত্রণা থেকে মনের যন্ত্রণাটা অনেক বেশি। আয়ন বারবার প্রিয়কে কল করেছে, কিন্তু প্রিয় ফোনটা না ধরার কারণে রাগে ফোনটা সামনে দেয়ালে ছুড়ে মারে। নিজের আঙুলের সাহায্যে চুলগুলো টানতে টানতে বিছানায় বসে পড়লো। রাগে আয়নের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। সাহস খুব বেশি তোর প্রিয়। আমার রাগ তোর সবকিছু কেড়ে দিয়েছে, তবুও আবার আমাকে রাগাস তুই? এত সাহস কোথায় পাস? এতদিন লুকিয়েছিলি বলে বেঁচেছিলি, কিন্তু এখন কি করবি? কোথায় লুকাবি? প্রিয় ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা চেক করলো। আননোন নাম্বার বলে আর কল ব্যাক করলো না। বিছানায় শরীরটা এলিয়ে দিল। কেন জানি ভীষণ ঘুম পাচ্ছে, শরীরে শীত শীতও লাগছে, মনে হয় জ্বর আসবে। সারাদিন পেরে কিচ্ছু যায়নি, এখনো কিছু না খেয়েই শুয়ে পড়েছে প্রিয়। এখন আর জোর করে কেউ ওষুধ খাওয়ানোর মানুষ নেই। প্রিয় চোখ বন্ধ করে সেদিনের কথাগুলো মনে পড়ে গেল। প্রিয় তখন সবেমাত্র ক্লাস 10-এ উঠেছিল। স্কুল থেকে ফেরার সময় হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টিতে ভেজার লোভ সেদিন প্রিয় সামলাতে পারেনি। বৃষ্টিতে ভিজে ভিজে প্রিয় সেদিন বাসায় আসলো। আর বাসায় এসে প্রিয়র নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। প্রিয়র একটু ঠান্ডা লাগলেই সর্দি শুরু হয়ে যাবে, নাক বন্ধ হয়ে যাবে, গলাও ভেঙে যাবে, আর রাতে আসবে জ্বর। আর প্রিয়র সাথে ফোনে কথা বলে বুঝতে পারে প্রিয় বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগিয়ে ফেলেছে। কিছুক্ষণ পরেই একজন মহিলা ডাক্তার নিয়ে হাজির হয়ে যায় প্রিয়র বাসায়। প্রিয় জানতো এমনই হবে, তাই চুপচাপ বসে ডাক্তার আর আয়নের কথা শুনতে লাগলো। আর মনে মনে ভাবছে, আজ মনে হয় আনন্দা আমাকে ছাদে ধাক্কা দিয়ে ফেলে দেবে। কোনো ভরসা নেই, নিজেকে শান্ত করতে সারা দুনিয়া জ্বালিয়ে দিতে পারবে এই লোকটি। সেদিন সারা রাত আয়ন প্রিয়র সেবা করেছে। প্রিয়র হাতে সত্যি কাঁপানি দিয়ে জ্বর এসেছিল। সারা রাত আয়ন পাশে বসে জলের পট্টি দিতে লাগলো। পাশে বসে থাকা ছোট আরবিনও ঘুমিয়ে গিয়েছিল। আয়নের মামাও সারা রাত ড্রয়িং রুমে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল। শুধু ঘুম ছিল না সেদিন আয়নের চোখে। ভোর রাতে প্রিয়র জ্বর চলে গেলে পারুলকে ডেকে প্রিয়র কাছে বসিয়ে দিয়ে আয়ন বাসায় চলে যায়। পারুলকে আয়নই এনেছিল। বয়সে প্রিয় থেকে কয়েক বছর বড় হবে। প্রিয় আর আরবিনের সাহায্যের জন্য পারুলকে বাসায় রেখেছে আয়ন। পারুল আয়নের বাড়ির দারোয়ানের মেয়ে ছিল। ছোটবেলায় মা মারা গিয়েছে, আর বেশ কয়েক বছর হলো বাবাও মারা গেল। এদিন পারুলকে আয়ন প্রিয়র বাসায় নিয়ে আসে। এতে পারুলও আশ্রয় পায়, আর আয়নও কিছুটা চিন্তামুক্ত হয়। সেদিন যাওয়ার পর রাগ করে আয়ন প্রিয়র সাথে এক সপ্তাহ কথা বলেনি। অবশেষে প্রিয় কান ধরে সরি বলার পর আয়নের রাগ কিছুটা কমেছিল। এসব চিন্তা করতে করতে প্রিয় চোখ দিয়ে এমনিতেই কিছু নোনা জল গড়িয়ে পড়ল। ফোনটা এখন আবার বাজা শুরু করেছে, কিন্তু ফোন ধরার শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই প্রিয়র। কিছুক্ষণের মধ্যেই প্রিয় চোখ দুটো লেগে গেল। আয়ন নতুন একটা ফোন দিয়ে প্রিয়কে কল করছে, কিন্তু এবারও ফোন রিসিভ না হওয়ায় রবিনকে কল করে। রবিন, প্রিয় কোথায় এখন? স্যার, ম্যাডাম কিছুক্ষণ আগেই বাড়িতে এসেছে, এতক্ষণ হাসপাতালে ছিল। ওকে, প্রিয়র বাড়ির অ্যাড্রেসটা সেন্ড করো রাইট নাও। ওকে স্যার। আয়ন গাড়ি নিয়ে বের হয়ে গেল। অ্যাড্রেস পেয়ে সোজা প্রিয়র বাসায় পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে আয়ন আঁতকে উঠল। এ কেমন জায়গায় থাকে প্রিয়? ওদের বাড়ির দারোয়ান বাড়ির থেকে ভালো জায়গায় থাকে। খুব পুরনো একটা বাড়ি, বাড়ির পরিবেশটাও তেমন ভালো নয়। আয়ন ভাবছে কিভাবে থাকছে প্রিয় এখানে। আয়নের পিছিয়ে পিছিয়ে আয়নের দুজন বডিগার্ডও এসে পড়েছে। তারা আশেপাশে জিজ্ঞেস করে আয়নকে প্রিয় রুমটা দেখিয়ে দেয়। আয়ন অনেকবার দরজায় টোকা দেওয়ার পরও যখন প্রিয় দরজা খুলছে না, তখন আয়নের মনে খটকা লাগে।
আয়ন তৎক্ষণাৎ কিছু চিন্তা না করে দরজা ভেঙে ফেলল। আয়ন ভেতর ঢুকে দেখতে পারে প্রিয় একটা কাঠের চৌকিতে গুটি মেরে শুয়ে আছে। আয়ন প্রিয়র কাছে গিয়ে কপালে হাত দিয়ে যা ভেবেছে তাই হলো। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চুলগুলো এখনো ভেজা, নিশ্চয়ই অনেকক্ষণ শাওয়ারে নিচে ছিল। মাথা চুলগুলো ভালো করে মুছে দিই। এই মেয়েটা, মন তো চাই তোকে তুলে একটা আছাড় বাড়ি, তারপর যদি একটু শান্তি পাই তো পাবো। আয়ন প্রিয়কে কোলে তুলে নিল। প্রিয়কে এই পরিবেশে কিছুতেই থাকতে দেবে না। গাড়িতে বসিয়ে গার্ডকে ইশারা করলো গেস্ট হাউসের দিকে যেতে। জ্বরের ঘরে অসুস্থ প্রিয়কে আয়ন এক হাতে জড়িয়ে বুকের সাথে চেপে ধরেছে। আয়ন নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে বিছানায় পড়ে থাকা প্রিয় দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই ডাক্তার এসে চেক আপ করে গিয়েছে। অনেক কষ্টে প্রিয়কে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিল আয়ন। এখন ঘুমিয়ে আছে। আজও তোর কিছু হলে আমি কেঁপে উঠি জানিস। আজও তোকে এইভাবে দেখলে আমার মনটা পড়ে যায়। এক দৃষ্টিতে প্রিয় দিকে তাকিয়ে থেকে আয়ন নিজের মনেই বলতে লাগলো, জানি আজ তোর সাথে যা করেছি তার জন্য কখনো হয়তো কোনো দিনও আমাকে ক্ষমা করবি না, কিন্তু তোকে পাওয়ার জন্য আয়ন আরো নিচে নামতে পারে, তোর ধারণারও বাইরে। উফ, লাগছে আয়ন্দা, আস্তে করো, সব চুল ছিঁড়ে ফেলবে। আজ মনে হয় নতুন করছি যেভাবে বলছিস। চুপচাপ বসে থাক। তাহলে এত লাগছে কেন? হ্যাঁ, লাগবে না? কি অবস্থা করে রেখেছিস চুলের! সারাদিন এত কি করিস বলতো? সামান্য চুলটারও যত্ন নিতে পারিস না। উফ আনন্দা, লেকচার মেরো না তো। স্কুলে লেকচার, বাসায় লেকচার, কোচিং এ গিয়েও লেকচার। এত লেকচার শুনতে কিন্তু ভালো লাগে না। আর এই বালের কদুর তেল কোথা থেকে আনছো বলো তো? চুলে দিলেই কি বিশ্রী গন্ধ আসে, ছি। প্রিয় মুখটা বেঁকিয়ে, প্রিয়, মুখ সামলিয়ে কথা বল। আমার সামনে এসব কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস? হ্যাঁ, আয়নের কথা শুনে প্রিয় চিপায় কামড় দিয়ে বলে, সরি আনন্দা, মুখ ফসকিয়ে বের হয়ে গিয়েছে। আমি নেক্সট টাইম এমন কোনো বাজে ওয়ার্ড তোর মুখে যাতে শুনতে না পাই, ওকে? প্রিয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এবার বল, ওই তেলে কি সমস্যা? প্রিয় চুলের ঘ্রাণ নিয়ে বলে, স্মাইল তো গুড, তাহলে সমস্যাটা কি? প্রিয় ঘুরে আয়নের দিকে তাকায়। কি সমস্যা জানতে চাও? তাহলে শোনো, তুমি প্রতিদিন এমন চিপচিপে করে তেল কেন দিয়ে দাও আমায়? স্কুলে সবাই বলে আমাকে নাকি 12 মাসের রোগীর মতো লাগে। বলো তো, আজকাল এভাবে তেল দিয়ে কেউ স্কুলে যায়? আয়ন প্রিয়কে ঘুরিয়ে আবার তেল দেওয়ার কাছে ব্যস্ত হয়ে পড়ে। তুই কি স্কুলে পড়তে যাস নাকি ফ্যাশন করতে? আয়ন্ডা, আর দিও না প্লিজ। স্টপ প্রিয়, তেল দিয়ে চুল ভালো থাকে। আমি চাই তো চুলগুলো আরো বড় ঘন হোক, আর তোর ওই ঘন চুলের মাঝে একদিন ডুবে দেবো আমি অধর সমুদ্রে। চুলের মাঝে আবার ডুব দেয় কিভাবে আয়ন্দা? একটু বড় হোক, তারপর দেখিয়ে দেবনি। দেখ, তেল দেবো শেষ। তুমি যে কি ছাতার মাথা বলো, মাঝে মাঝে কিছুই বুঝি না। প্রিয় উঠেই ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেতে নিলে আয়ন টান দিয়ে বোতলটা নিয়ে নেয়। কি হলো আয়ন্দা? এই, তুই এই সময় ঠান্ডা পানি কেন খাচ্ছিস? আমি তোকে বলেছিলাম না মাসের এই কয়েকদিন তুই ঠান্ডা কিছু মুখে দিবি না। ভবিষ্যতে এইসবের জন্য তোর কোনো সমস্যা হোক আমি চাই না কিন্তু। কি গরম পড়েছে দেখেছো? একটু দাও না, খুব তৃষ্ণা পেয়েছে। প্রিয়র এত আকতে মিনতি করেও লাভ হয়নি। আয়ন ফ্রিজে সব পানি ফেলে দিল আর পারুলকে বলে দিল এ কয়েকদিন ফ্রিজে কোনো পানি না রাখতে। প্রিয় মুখ ফুলিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। অয়ন্দা, তোমার এই হিটলারগিরি বিয়ে করে তোমার বউকে দেখায়ও। আমার সাথে করো কেন? একদিন দেখো তোমার জ্বালায় পালিয়ে যাবো আমি। হঠাৎ কিছু শব্দে আয়নের ঘুম ভেঙে যায়। কাল কখন যে সোফায় বসেই ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। কি সুন্দর স্বপ্ন দেখছিল আয়ন। প্রিয় আর ওর অতীতের এমন হাজারো মিষ্টি গল্প আছে যা আয়ন চোখ বন্ধ করলেই অনুভব করতে পারে। আবার শব্দ শুনতে পেয়ে আয়ন সামনে তাকায়। প্রিয় জেগে গিয়েছে আর দরজা খোলা ট্রাই করছে। আয়ন থেকে আবার পালাবার ধান্দা। কি হলো, খুলছে না? আর খুলবেও না আমার অনুমতি ছাড়া। আয়নের কথায় প্রিয় পেছনে তাকায়। একটু সামনে তেড়ে গিয়ে চিল্লিয়ে জিজ্ঞাসা করে, আমাকে এখানে কেন এনেছেন? আর কি চাই আপনার? সব তো কেড়ে নিয়েছেন, এখনো শান্তি পাননি? আরো কিছু কি বাকি আছে? নাকি একদিন ভোগ করে আপনার জ্বালা মেটেনি, আরো মেটাতে চান? প্রিয় আর কোনো কথা বলতে পারল না। আয়ন এসে ওর গলাটা ধরে দেয়ালের সাথে চেপে ধরল। প্রিয় নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে। আর একটা উল্টোপাল্টা কথা বলবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আর আওয়াজ একদম নিচে। সাহসী করে হলো তোর আমার সাথে এত উঁচু গলায় কথা বলার। আমি কি আর কি করতে পারি তা তো জানিসই ঠিক মতো। প্রিয় ভয়ে মাথা নাড়ল। গুড। আর কি যেন বললি? ও, ভোগ। আমি তোকে ভোগ করছি না? প্রিয়র গলা থেকে হাতটা সরিয়ে প্রিয়র কালে স্লাইড করে, ভোগ করার উদ্দেশ্য থাকলে আরো আগে করতে পারতাম। কত রাত তুই আর আমি এক ঘরে থেকেছি, কতবার তুই আমার সামনে অচেতন হয়ে পড়েছিলি। তখন যদি তোকে ভোগ করতাম তাহলে একটিবারও বুঝতেও পারতি না। আর কাল যা হয়েছে এসবের জন্য তুই দায়ী ছিলি, সম্পূর্ণ তুই।
আমার ভিতরের পশুটাকে জাগিয়ে চলে যাওয়ার সময় মনে ছিল না, এই পশুর শিকার একদিন তোকেও হতে হবে। তা একদম বাজে বলবি না, এখন এই ওয়ার্ডটা ফিরিয়ে নে রাইট নাও। ইবলিশ শয়তান ওয়ার্ড আবার ফিরিয়ে নেয় কিভাবে? নাকি পাগল হয়ে গিয়েছে? প্রিয় মনেই বলতে পারলো এসব, কিন্তু আয়নের সামনে বলার সাহস পেল না আর। তাই আয়নের কথায় মাথা নাড়িয়ে ওয়ার্ড ফিরিয়ে নিল। কি আশ্চর্য, ওয়ার্ড আবার ফিরিয়ে নেওয়া যায় নাকি? প্রিয় পা ঝুলিয়ে খাটে বসে আছে আর ভাবছে কিভাবে আয়নও পেড়া থেকে মুক্ত হওয়া যায়। দরজাটাও লক করে রেখেছে শয়তানটা, পালাবার কোনো উপায় নেই। ঠিক তখনই আয়ন সাবান নিয়ে বের হলো, পরনে তার শুধু একটা ট্রাউজার। প্রিয় আয়নকে এভাবে দেখে সাথে সাথে চোখ সরিয়ে ফেললো। আয়নও একটু মুচকি হেসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে প্রিয় দিকে খেয়াল করলো। সার্ভে নাস্তা দিয়ে গেছে সে কখন, অথচ প্রিয় কিচ্ছু মুখে দেয়নি। আয়ন রেডি হয়ে প্রিয়র সামনে এসে নাস্তা নিয়ে বসলো। প্রিয়র মুখের সামনে খাবার নিলে প্রিয় মুখ ঘুরিয়ে ফেলে। আয়ন প্রিয়র গলটা চেপে মুখটা খুলে খাবার খাওয়াতে লাগলো, কিন্তু প্রিয় খাবার মুখে নিয়ে বসে আছে বলে আয়নের ধমকে তাড়াতাড়ি গিলতে নিলে গলায় খাবার আটকে যায়। আয়ন তাড়াতাড়ি পানি খাইয়ে প্রিয়কে শান্ত করে। আমি বাড়ি যাব। তো এখন কি তুই রাস্তায় আছিস? আমি আমার বাড়ি যাব। এটা আপনার বাড়ি ম্যাডাম, আজ থেকে এখানেই থাকতে হবে। কেন? আমি এখানে কেন থাকবো? কি হন আপনি আমার? আমি আপনার বাড়িতে তুতুরে থাক, আপনার সাথেও থাকতে চাই না। আপনাকে আমার অসহ্য লাগে। তাহলে ওই বাড়ির কথা ভুলে যায়, আয়ন নাস্তা করতে করতে বলে, কারণ আমি বাড়িওয়ালারকে বলে দিয়েছি তুই রুমটা ছেড়ে দিয়েছিস। হোয়াট? কেন এমন করলেন? বসা থেকে উঠে পড়লো প্রিয়। আপনি জানেন এই শহরে রুম পাওয়া কত কষ্ট? আপনি কিভাবে জানবেন? আপনার মতো বড় লোকের তো জানারও কথা না। আর কে আপনাকে এত অধিকার দিয়েছে আমার ব্যাপারে এত নাক গলানোর? একটা সাহায্যের দরকার ছিল, করেছেন, আর তার ঋণও আমি শোধ করে দিয়েছি। তাহলে কেন আবার আমার লাইফে ইন্টারফেয়ার করছেন? ছেড়ে দিন আমাকে, আমার মতো, যেমন আগে দিয়েছিলেন। প্রিয়র প্রতিটি কথা আয়নের শরীরে যেন কাঁটার মতো বিঁধছে। অগ্নি চোখে প্রিয়র দিকে তাকায়, মনে হয় প্রিয়কে এক্ষুনি জ্বালিয়ে দেবে। আয়নের চোখের দিকে তাকিয়ে প্রিয় ভয় পেয়ে যায়। প্রিয় এখন মনে মনে ভাবছে, এত কথা বলার কি দরকার ছিল? জফর, বাঘের কাছে এসে তারই সাথে পাঙ্গা নেয়া বুদ্ধিমানের কাজ না। প্রিয় ভয়ে একটা ঢোক গেল। আয়ন প্রিয়র দিকে আসতেই নিবে, আর তখনই আয়নের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের নামটা দেখে কিছু একটা ভেবে আয়ন ফোনটা রিসিভ করে। হ্যালো। আয়ন হানি, কোথায় তুমি? শুনলাম রাতে বাসায়ও যাওনি, ইজ দ্যাট ট্রু? ইয়া নীলিমা, আমি এখন একটু ব্যস্ত, তোমার সাথে একটু পরে কথা বলবো। প্রিয় আর চোখে আয়নের দিকে তাকিয়ে আছে। নিজের ফ্রিয়ান্সে থাকা সত্ত্বেও আমার সাথে এত কিছু করেছে, শালা কন্ডার কোথাকার। আর মনে মনে কয়েকটা গালিও দিল আয়নকে। সো কি আসবে না আজ তুমি? ইয়া ইটস আপকামিং। প্রিয়র দিকে তাকিয়ে কোটটা হাতে নিয়ে দাঁত মুখ খিঁচে বলল, একমাত্র হসপিটাল ছাড়া এই বাড়ির এক পাও রাখার চেষ্টা করবি না বাইরে পা, পরিণাম কিন্তু অনেক ভয়ানক হবে তোর জন্য, বলে দিলাম কিন্তু আমি। বলে আয়ন হন হন করে চলে গেল। আর প্রিয় হাত পা ছড়িয়ে বিছানা মাঝখানে শুয়ে উপরের ফ্যানটার দিকে তাকিয়ে রইল। জীবনটা এমন কেন হলো আয়ন্দা? কত হ্যাপি ছিলাম আমরা, বাবা, আমি, আরভিন আর তুমি। কিন্তু দেখো, একটা ঝড় এসে সব ওলট পালট করে ফেলে দিয়ে গেল। বাবা চলে গেল আমাকে একা ফেলে, না ফেরার দেশে। তোমাকেও হারাতে হলো। এত কিছুর পরেও যখন একটা নিজেকে সামলিয়ে ফেলেছিলাম, এখন কেন আবার ঝড়ো হওয়ার মতো এলে আমার জীবনে? দেখো, এবারও আমাকেই হারাতে হলো। কেন? কেন করো তুমি আমার সাথে এমন অয়ন্দা? নিষ্ঠুর তুমি অয়ন্দা, বড়ই নিষ্ঠুর। কিছুক্ষণ হাসপাতালে থেকে প্রিয়কে আবার আয়নের বাসায় যেতে হলো, কারণ আয়নের কাটরাও এসেছিল প্রিয়র সাথে। আয়নের বাসায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই প্রিয়র এই মুহূর্তে। আয়ন সব রাস্তা বন্ধ করে দিয়েছে। অফিসে বসে আয়ন তার নেক্সট মিটিং এর জন্য সব ফাইলগুলো চেক করছিল। পাশে দাঁড়িয়ে আছে রবিন। তোমাকে একটা কাজ দিয়েছিলাম রবিন, কিন্তু রেজাল্ট এখনো পাইনি আমি। আমি কি মনে করবো তুমি কাজটি করতে পারবে না? স্যার, আমি আমার সব সোর্স লাগিয়ে দিয়েছি। এখন শুধু এতটুকু জানতে পারছি আজগর এই দেশে নেই, আর যতক্ষণ পর্যন্ত ও দেশে না ফিরবে আমরা কিছুই করতে পারবো না। কতদিন আর পালিয়ে থাকবে? একদিন তো ধরা দিতেই হবে। ওর ফ্যামিলি তো এখানেই, ওদের উপর নজর রাখো। ওকে না পাওয়া পর্যন্ত জানা যাবে না রবিন এই গেমের মেইন ভিলেনকে। জাস্ট একবার যদি জানতে পারি, সেদিনই হবে দুনিয়াতে তার শেষ দিন। আয়নের কেবিনে দরজা খুলে ভেতরে ঢুকে আয়নের বেস্ট ফ্রেন্ড দীনেশ। দীনেশের পুরো নাম দীনেশ রায়। তার পুরো পরিবার ইন্ডিয়া থাকে, তবে দীনেশকে ব্যবসার খাতিরে বাংলাদেশেই থাকতে হয়। আর এদেশে ওর আপন বলতে যদি কেউ থাকে, সে হলো আয়ন।
আয়নের এক কথায় কারো চান নিতেও দিনের চিন্তা করবে না, এতটাই ঘনিষ্ঠ ওরা। বলা বাহুল্য, আয়নার দিনেশ যখন একসাথে কোনো প্রজেক্টে হাত দেয় তখন অন্য কোম্পানিগুলো তাদের রাস্তা থেকে এমনিতেই সরে যায়। এদেরকে নয়, এদের জুটিটাকেই সবাই ভয় পায়। আর আয়ন মাহবুব, সে তো পিতার অসুস্থতার কারণে খুব কম বয়সেই বিজনেস সামলাতে মাঠে নামতে হয়েছে তাকে। এক হাতে বিজনেস, পড়ালেখা, নিজের ফ্যামিলি সহ প্রিয়দের দায়িত্ব সব আয়ন একাই সামলিয়েছে। পরিবারের বড় ছেলের দায়িত্বটাও খুব ভালো করে পালন করেছে। আয়নরা 2 ভাই 1 বোন। বোনটা অবশ্য আয়নের থেকে 1 বছরের বড়, 2 বছর হলো বিয়ে হয়েছে। আর ভাইটা পড়াশোনা শেষ করে এখন আয়নের সাথেই বিজনেসে জয়েন করেছে। খুব অল্প বয়সে আয়ন নিজের ট্যালেন্ট আর জেদের কারণে বিজনেস জগতে খুব তাড়াতাড়ি নিজের একটা পাকা স্থান করে ফেলে। বড় বড় মাগুর মাছরাও আয়নের সাথে টক্কর দিতে একটু ভয় পায়। কবে আসলি দেশে? কালকে আসি রে দোস্ত। তোর কি খবর বল? তোর পিয়াসুকে পেয়েছিস? মন থেকে খুঁজলে সবই পাওয়া যায়, তাহলে ওকে কেন পাবো না? কিন্তু মজার বিষয় কি জানিস, শিকার নিজেই শিকারীর কাছে ধরা দিয়েছে। আরে বা, তাই নাকি? দিনেশ কফিতে চুমুক দিতে দিতে বলল, তো আমার শের শিকার করেছিস নাকি ছেড়ে দিয়েছিস? আয়ন চেয়ারে আরামে হেলান দিয়ে বসে, এতদিন পর ক্ষুধার্ত বাঘের সামনে খাবার রেখে যদি বলিস খাবার খেতে না, তাহলে কি হবে বল? বাঘ যতই দুর্বল হোক না কেন, শিকার করতে ভুলে যাবে না, এটা মনে রাখিস। আয়ন একটা বাঁকা হেসে, তো এখন কোথায় ও? আমার খাঁচায়। এবারে কোনো পথ আমি খোলা রাখবো না ওর পালানোর জন্য। আয়ন মাথা নত করে দাঁড়িয়ে আছে, আর আয়নের ঠিক সামনের সোফায় বসে আছে মায়া। আয়ন কিছু বলতে যাবে তার আগে আয়নের গালে পড়ে আরো একটা থাপ্পড়। পাশে বসে থাকা অনিক আর তিয়াস ভাইকে এমন বিড়ালের মতো চুপসে থাকতে দেখে মুচকে মুচকে হাসছে। আয়ন তাদের দিকে রকি চোখে তাকিয়ে, তোরা বলেছিস আবুকে, তাই না? তোদের তো আমি পরে দেখবো রে। ছোট, একদম চুপ। আমি আর কোনো কথাই শুনতে চাই না। ছোট, তোর ধারণা আছে তুই কি করছিস? যে মেয়েটাকে তুই এতদিন আগলে রাখতিস, আজ তুই নিজেই এত বড় আঘাত দিলি ওকে। আর এসবের পরেও ভাবছিস ও তোকে ভালোবাসবে? এভাবে সম্পর্ক হয় না ছোট। কেন তুই বুঝছিস না? ও তোর সাথে থাকতে চায় না, তুই তোকে ভালোবাসে না। আয়ন ভাইদের ইশারা করলে ওরা উঠে আয়নের রুমে বসে থাকা প্রিয়র কাছে চলে যায়, কারণ আয়ন ওর বোনের সাথে একা কথা বলতে চায়। তাই আয়ন হাঁটু গেড়ে মায়ার সামনে এসে বসে, ওর হাত দুটো ধরে। আপু, আমি জানি প্রিয় আমাকে ভালোবাসে না, কিন্তু কি করবো বলো? আমি তো ওকে এখনো ভালোবাসি। ওকে ছাড়া আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আপু। ওকে ছাড়া আমার বেঁচে থাকাটাও মরণের সমান লাগে। এইভাবে ধুকে ধুকে আমি বাঁচতে চাই না আপু। আমিও সবার মতো খুশি থাকতে চাই, ভালো থাকতে চাই। বলো, সে অধিকারটা কি আমার নেই? আমি জানি আমি ওকে এবার একটু বেশি আঘাত করে ফেলেছি, আমার একটা কন্ট্রোল করতে পারিনি। কিন্তু আমি ওর ঘায়ের মলম হবো একদিন। প্লিজ আপু, আমাকে একবার বোঝার চেষ্টা করো। মায়া ভাইয়ের গালে হাত রেখে, কিন্তু ছোট, এই অবুঝ মেয়ে তোর ভালোবাসাকে কখনোই বোঝে নাই, তাই তো বারবার তোর থেকে দূরে সরতে চাই। তাহলে কিভাবে তুই এই মেয়ের সাথে সংসার করবি? মায়ের হাতটা শক্ত করে ধরে আয়ন। আপু, এবারই লাস্ট। আমি ওকে বোঝাবো আমার ওর প্রতি ভালোবাসাটা কতটা গভীর। আই প্রমিস, এবার যদি আমি ব্যর্থ হই আমি ওকে নিজেই মুক্ত করে দেবো। আমার ছায়াও ওর উপরে পড়তে দেবো না। প্লিজ আপু, মনে করো এটা আমার শেষ চাওয়া। মায়ের চোখ দুটো আজ চলে ছলছল করছে। ভাইয়ের কষ্টগুলো নিজ চোখে দেখেছে, এই মেয়েটার জন্য ভাইয়ের পাগলামিগুলো সহ্য করেছে। তবু কেন প্রিয় আয়নের ভালোবাসাটা বুঝতে চায় না? কেন আয়নকে আপন করে নিতে ওর এত আপত্তি? ভাইয়ের খুশির জন্য মায়া রাজি হয়ে যায়। ঠিক আছে ছোট, কিন্তু তুই ওকে বাসায় নিয়ে যাবি কবে? ও আমাদের বাড়ির বউ, তাই আমি চাই পরিবারে ওর একটা স্থান হোক, আর তুইও তার প্রাপ্য সম্মানটুক পাক। যত তাড়াতাড়ি পারিস ওকে নিয়ে বাসায় চলে আসিস, আমি তোদের জন্য অপেক্ষা করব। এই কথা বলেই মায়া চলে গেল। প্রিয় দুপাশে বসে প্রিয়কে দেখেই যাচ্ছে অনিকা তিয়াস। কি হলো তোমাদের? আমাকে কি পেতনির মতো লাগছে? যেভাবে তাকিয়ে আছো। আর তোমরা এখানে কি করো? যাও না তোমাদের আনন্দার কাছে। তোমরা দুজনে তো কম না। উনি একটা শয়তান হলে তোমরা শয়তানের হাড্ডি। আরে বাহ, প্রিয়, আমরা কি করলাম? আমরা তো একটু অবাক হলাম। অ্যাকচুয়ালি তোকে কখনো শাড়িতে দেখিনি, বাট আজ লাল বেনারসিতে তোকে হেভি লাগছে, তাই তো একটু দেখছিলাম। কিন্তু তুই তো সবসময় 2 লাইন বেশি বুঝিস। তোর জন্য আয়ান্দাই ঠিক আছে, কি বলিস শুনি? রাইট তিয়াস, আমি তো অলওয়েজ এটাই বলি।
প্রিয়র জন্য আমাদের অয়নদাই বেস্ট। প্রিয় রাখি চোখে তাকালে তিয়াশার অনেক দুজনেই কেটে পড়তে নেয়, কিন্তু সামনে আয়নের সাথে ধাক্কা খেতে নিয়েও নিজেকে সামলিয়ে ফেলে। চোখ কোথায় থাকে তোর? হ্যাঁ, পকেটে? না ভাই, আসলে থাক, আর বলতে হবে না। গাড়িতে গিয়ে বস, আমি প্রিয়কে নিয়ে আসছি। আমরা বাড়ি যাবো এখনই। আয়ন প্রিয়র দিকে তাকিয়ে আছে, লাল বেনারসি পরা, চুলগুলো খোপা করে বেলি ফুলের মালাগুলো চুলে, মুখে নেই তেমন কোনো সাজসজ্জা। কি অদ্ভুত দুলহান! তবু এই দুলহানকে আয়নের চোখে মারাত্মক সুন্দর লাগছে। শাড়িতে আজ প্রিয়কে একদম বিয়াতি মেয়েদের মতো লাগছে। হীরা নাকফুলটা যেন প্রিয় সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। আয়ন জানে প্রিয় আয়ন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।